ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি শোভন আরেফ। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ 21শে নভেম্বর দেশজুড়ে উদযাপন করা হয়েছে 54তম সশস্ত্র বাহিনী দিবস। 53 বছর আগে 1971 সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর তাণ্ডব লীলার জবাবে সেনা, নৌ এবং বিমান বাহিনীর অকুতোভয় বীর সন্তানেরা সম্মিলিতভাবে অপ্রতিরোধ আক্রমণের সূচনা করেছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর 8 মাস পর এদিন কর্নেল ওসমানীর নেতৃত্বে স্থল, নৌ এবং আকাশপথে চালানো হয় ত্রিমুখী আক্রমণ। এই আক্রমণে পাকিস্তানি বাহিনী জলে, স্থলে, অন্তরিক্ষে পর্যুদস্ত হতে থাকে। একের পর এক এমন আক্রমণের ফলে বিপুল ক্ষয়ক্ষতির মুখে 1971-এর 16 ডিসেম্বর 93,000 সৈন্যসহ আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। আর বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মুক্তিযুদ্ধে গোটা সশস্ত্র বাহিনীর সেই অসাধারণ লড়াই আর ত্যাগের ইতিহাসকে স্মরণ রাখতে 1980 সাল থেকে এই 21শে নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে শুধু সশস্ত্র বাহিনী দেশেই নয়, তারা বহির্বিশ্ব বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। ঐতিহাসিক আজকের এই দিনে মুক্তিযুদ্ধে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে আলোচনার জন্য রাজকাহনের স্টুডিওতে আছেন আমাদের সাথে সেনা সদর অর্ডিন্যান্স পরিদপ্তরের GSO-1-এর লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা সবুর তুহিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের সাথে আরও আছেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ফ্যাকাল্টি মেম্বার ক্যাপ্টেন নাহিদ শারমিন। ক্যাপ্টেন নাহিদ শারমিন, আপনাকেও স্বাগত। এবং সেই সাথে আমাদের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারের হিসাব রক্ষণ বহর এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার লুৎফুন নাহার যুক্ত হয়েছেন। লুৎফুন নাহার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাদের তিনজনকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের স্ব বাহিনীর প্রতিনিধিত্ব করছেন এবং আপনাদের কাছ থেকে আসলে আমাদের সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকে অনেক কিছু এবং জানারও আছে অনেক কিছু। আমি একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আজকের আলোচনা শুরু করতে চাই। লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা, আপনার কাছে যদি শুরুতে আসি, এই মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী, 3 বাহিনী এবং যারা বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন তাদের অবদান তো বলে শেষ করবার নয়। তারপরও যদি এইভাবে জিজ্ঞেস করি যে 21শে নভেম্বরকেই আমরা সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করছি, এটার তো একটা নিশ্চয়ই কারণ আছে। সেই জায়গাটি যদি আমাদেরকে শুরুতে জানান। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেলকে আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনীর সকল সেনা সদস্যের জন্যই একটি তাৎপর্যপূর্ণ এবং গৌরবময় দিন। কারণ 1971 সালের এই দিনে আমরা সেনা, নৌ এবং বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে এবং এই সমন্বিত আক্রমণের ফলে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ একটি নতুন মাত্রা পায় এবং আমাদের মুক্তিযুদ্ধ গতিবেগ অনেক ত্বরান্বিত হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই 21শে নভেম্বরের আমাদের যৌথ অভিযানের পরে মাত্র 1 মাস সময়েরও কম সময়ের মধ্যে আমরা কিন্তু বিজয় অর্জন করতে সক্ষম হই। এই কারণে আমাদের পূর্বসূরিদের যে আত্মত্যাগ ছিল এবং একতাবদ্ধ হয়ে যে দেশের মুক্তিযুদ্ধ বিজয় ছিনিয়ে আনার জন্য যে কার্যক্রম করেছিলেন তাদের বীরত্ব গাথাকে যাতে আমরা মনে রাখতে পারি এবং এই লেসনগুলো যেন আমরা সবসময় আজীবন ধারণ করতে পারি, এ কারণে 21শে নভেম্বরকে আমরা সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করে থাকি। অনেক ধন্যবাদ, খুব চমৎকারভাবে বলেছেন। যদি এভাবে জানতে চাই লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা, আপনি বলছিলেন যে তাদের যে অবদান, সেই বীর মুক্তিযোদ্ধাদের অবদান তো আমরা সকলেই মনে রাখার চেষ্টা করি। সেইটি আসলে এখনকার এই প্রজন্মে যারা আপনারা কাজ করছেন, আপনাদের কিভাবে প্রেরণা যোগায়? এটা আমাদেরকে সবসময় প্রেরণা যোগায়। কারণ আমি যদি একটু প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করি, 1975 সালের 25শে মার্চ যখন অপারেশন সার্চলাইট হলো, 1971 সালে 25শে মার্চ যখন অপারেশন সার্চলাইট হলো, তখন পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু আমাদের নিরস্ত্র এবং সাধারণ ঘুমন্ত বাঙালির উপরে আক্রমণ শুরু করে এবং এর পরে কিন্তু যে আমাদের যে সাধারণ জনসাধারণ ছিল তারা যেমন দুর্বার প্রতিরোধ গড়ে তোলে, সেই একইভাবে কিন্তু আমাদের যারা তখনকার পাকিস্তান বাহিনীতে যে সেনা সদস্যরা ছিল বাঙালি, তারাও কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলে এবং যারা ওই সময় বাংলাদেশে ছিল না, তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিল না এবং তখন পশ্চিম পাকিস্তানে ছিল, তারাও কিন্তু সেখানে যারা ছিলেন তারা মৃত্যুকে তোয়াক্কা না করে নিজের পরিবারের কথা এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দেশে এসে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তো এখান থেকে আমরা যেটা
দেশপ্রেম এবং যে ভ্রাতৃত্ববোধ এটার কিন্তু আমরা একটা লেসন পাই এখান থেকে। একদম এবং স্পষ্ট। জি, আরেকটা জিনিস হচ্ছে এখানে এই আমাদের মুক্তিযুদ্ধ আমাদেরকে শেখায় যে একতাই বল বা ইউনিটি ইজ ফোর্স। এটা আমরা ছোটবেলায় আমাদের পিতামাতা এবং আমাদের শিক্ষকরা প্রায় সময় আমাদেরকে এই প্রবাদ বাক্য বলেছেন, এবং এটা যে আসলে কতটা ধ্রুব সত্য এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের আমাদের যে সংগ্রাম ছিল সেখানে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাই, এবং এটাই আমরা ক্যারি ফরওয়ার্ড করতে চাই। অনেক অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা। আমি ক্যাপ্টেন নাহিদ শারমিন আপনার কাছে যাই। আমরা সশস্ত্র বাহিনী দিবস, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনীর অবদানকেই আমরা স্মরণ করে এই দিনটি পালন করছি। মুক্তিযুদ্ধে নৌবাহিনীরও অসামান্য অবদান ছিল। নৌসেনাদের আমরা অনেক বীরত্বের কথা শুনি। আপনারা বিষয়টিকে আসলে কিভাবে দেখেন বাহিনীর ভেতরে থেকে? আপনারা বিষয়টিকে কিভাবে এই অবদানকে স্বীকার করেন, অনুধাবন করেন? জি, ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজকে, এবং সকলকে আমি সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের সশস্ত্র বাহিনীর জন্ম কিন্তু আমাদের 1971 সালের স্বাধীনতা থেকে। 71 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যখন আমরা স্বাধীনতা পাই, স্বাধীনতা অর্জন করি, এখানে সশস্ত্র বাহিনী এই যুদ্ধকে আসলে ত্বরান্বিত করেছে এবং সশস্ত্র বাহিনীর একটা অনেক বিরাট ভূমিকা রয়েছে। 21শে নভেম্বর আসলে জাতীয় শক্তি হিসেবে 3 বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী জাতীয় শক্তি হিসেবে আবির্ভাব করে, এবং পরবর্তীতে যখন আপনার গণহত্যা হয়, অপারেশন সার্চলাইটের কথা আমরা সবাই জানি, মুজিবনগরে যখন বাংলাদেশ ফোর্সেস গঠন হয় এবং পরবর্তীতে সেক্টর হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তানকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো এই বিষয়গুলোর সাথে এর পরবর্তীতে আসে আপনার বিভিন্ন খণ্ড খণ্ড যুদ্ধ। এখানে আমি শুধু নৌবাহিনী না, আমি আসলে প্রথমে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি খুব একটা উল্লেখযোগ্য খণ্ডযুদ্ধের অংশ হচ্ছে আপনার ট্যাঙ্ক ব্যাটল অফ শিরোমণি, যেটা যশোরে হয়েছিল। জি, এবং এর রণকৌশল এতটাই বীরত্বপূর্ণ ছিল যে পৃথিবীর প্রায় 35টি দেশের মিলিটারি একাডেমিতে তারা এটাকে একটা সাবজেক্ট হিসেবে নিয়েছে, এবং তারা এই লেসনটাকে মিলিটারি যে ছাত্র রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তাদের মাধ্যমে তাদেরকে এই জ্ঞান দিয়ে থাকে। এটা আমাদের জন্য আমি মনে করি অনেক বড় একটা গর্বের বিষয়। আমি নৌবাহিনীতে যদি আসি, অবশ্যই খুব বড় 2টো অপারেশন, যেটা আমরা সবাই নাম শুনেছি, অপারেশন জ্যাকপট এবং অপারেশন হট প্যান্ট। অপারেশন জ্যাকপটে আমি যেহেতু এখন সামরিক বাহিনী কমান্ড্যান্ট স্টাফ কলেজে আছি, ওই অপারেশনে অংশগ্রহণকারী আমাদের একজন রিটায়ার্ড কর্মকর্তা, তার মুখ থেকে আসলে ওই জ্যাকপটের কথা শুনেছি। আমার যেটা মনে হয় যে কত বড় দেশপ্রেম থাকলে তারা ফ্রান্সে ছিলেন, তারা সাবমেরিনার ছিলেন, এবং শুধুমাত্র দেশমাতৃকার জন্য, দেশকে ভালোবেসে তারা সাহসিকতার সাথে এই অপারেশন জ্যাকপট পরিচালনা করেন, এবং এটার খুব বড় একটা ইম্প্যাক্ট ছিল। কারণ আপনার তারা লিম্পেট মাইন গায়ে বেঁধে, তারা সাঁতরে, ফিন্স পায়ে পড়ে, এরপরে কিন্তু একযোগে 26টি জাহাজে তারা আক্রমণ চালায়, এবং এই আক্রমণ চালানোর ফলে মূলত পশ্চিম পাকিস্তানের অস্ত্র, রসদ, এগুলো স্পেশালি তাদের যে লজিস্টিক চেইন বলি আমরা, এটা কিন্তু ব্রেক হয়ে যায়, এবং এটা খুব বড় একটা তাদের জন্য একটা মানসিক বিপর্যস্ততার কারণ হয়। এবং এটি মানে যে এইভাবে যে আক্রমণ আসতে পারে, এইভাবে আক্রমণ আসতে পারে, আমরা আসলে মাইন্ড ওয়ারফেয়ার পড়ি, বাট এটার যে প্র্যাকটিক্যাল আসলে একটা ইমপ্লিকেশন, সেটা কিন্তু হয়েছিল বাংলাদেশে। আমরা এয়ারফোর্সের কিলো ফ্লাইটের কথা জানি, যেখানে প্রায় 50টি অভিযান পরিচালনা হয়েছিল। তো এই সব কিছু মিলে আমার মনে হয় যে আমাদের শুরুটা যেহেতু যুদ্ধ থেকে, এই সশস্ত্র বাহিনীর শুরু, অবশ্যই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা যারা বর্তমানে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীতে আছি, এটা আমাদের জন্য আমাদের পরবর্তী জীবনকে এবং পরবর্তীতে দেশপ্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ করতে সবসময় উৎসাহিত করে আসছে এবং উৎসাহিত করে থাকবে। মানে সেই প্রেক্ষাপটেরই একটা অংশ হিসেবে আজকের আমাদের এই 50 বছরের পরেও 50 বছর পরে নিশ্চয়ই মানে বর্তমানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কতখানি উন্নত হলো, কিভাবে কাজ করছে, সেই বিষয়গুলো নিয়ে জানবো। ঐতিহাসিক প্রেক্ষাপটটি নিয়ে আসলে প্রথমে আলোচনা করতে চাই। এটি আমাদের দর্শকদেরও এক ধরনের প্রত্যাশা, তারাও এই ইতিহাস জানতে চান আপনাদের মুখ থেকে। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন নাহিদ শারমিন, উইং কমান্ডার লুৎফুন নাহার। আপনার কাছে মানে আমার প্রশ্ন একই, যে আসলে সেই সময় আমরা অপারেশন জ্যাকপটের কথা জানি, ব্যাটল অফ শিরোমণির কথা জানি, কিলো ফ্লাইট, এগুলো তো আসলে আমরা ইতিহাসের বইতে জেনেছি। আপনারা নিশ্চয়ই এই শিক্ষাটি অন্যভাবে পেয়েছেন, আপনারা সামরিক শিক্ষার অংশ হিসেবে দেখেছেন। তাদের সেই আত্মত্যাগ আসলে আপনাদের কিভাবে অনুপ্রাণিত করে, সেটি আসলে আজকের দিনের এই
আধুনিক বিমান বাহিনীকে কিভাবে গড়ে তুলতে সাহায্য করে? ধন্যবাদ আপনাকে এবং আমার ডিবিসি সকল দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদেরকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিমান বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রত্যেকটা সদস্যর পক্ষ থেকে আমি দর্শকদেরকে জানাই 21শে নভেম্বরের শুভেচ্ছা। আসলে 21শে নভেম্বর কিন্তু একটা আমাদেরকে জয়েন্টনেস আমাদেরকে শিক্ষা দেয়। আমরা যেটা শিক্ষা পেয়েছি জয়েন্টনেস, যেমন আমরা জানি একটা স্টিক কেউ যদি ভাঙতে পারে কিন্তু 10টা স্টিক কিন্তু কেউ ভাঙতে পারে না। তো যখন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস যখন জানি, তখন আমরা প্রথম থেকেই জানি যে প্রথম থেকে বিভিন্ন খণ্ড যুদ্ধগুলো পরিচালিত হয়ে আসছিল এবং আমাদের বিমান বাহিনীর সদস্যরা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন এবং এই বাংলাদেশে দ্যাট মিনস তদানীন্তন পূর্ব পাকিস্তানে ছিলেন, তারা কিন্তু সমরযুদ্ধের সম্মুখভাগে অগ্রসর হয়। বাট বিভিন্নভাবে খণ্ডযুদ্ধ পরিচালিত হওয়ার কারণে মুক্তিযুদ্ধে কিন্তু সঠিক বা সফলতা কিন্তু দূরে চলে যাচ্ছিল, দেখা যাচ্ছিল না। প্রত্যেকটা জায়গায় আমাদের জয় হচ্ছিল কিন্তু জয়গুলো একটা কমপ্লিট এফোর্ট দিতে পারছিল না কমপ্লিট বিজয়টা আনার জন্য। মানে যদি এভাবে বলবো মানে ইমপ্যাক্টটা ওভাবে আনতে পারছিল না। সো একটা বাহিনী কাজ করতে পারছিল না। প্রথমে যখন আমাদের সম্মুখ যুদ্ধে যাচ্ছিল তখনও খণ্ডযুদ্ধগুলোতে আমরা বিজয় পাচ্ছিলাম, কিন্তু যখন 21শে নভেম্বরে আমরা 3 বাহিনী একত্রে জনতার সাথে ছাত্র জনতার সাথে মিলিত হয়ে অপারেশনগুলো পরিচালনা করি, তখন কিন্তু এটা একটা সফলভাবে আমরা রূপ দেখতে পাই এবং খুব অল্প সময় আমরা কিন্তু স্বাধীনতাটাও পেয়ে যাই। 21শে নভেম্বর 16 ডিসেম্বর পার্থক্যটা খুবই কম। আর আমাদের বিমান বাহিনীতে এই বিষয়গুলো আমরা তো বললাম যে আমরা বিভিন্ন অপারেশনে বিমান বাহিনীর সদস্যরা অ্যাক্টিভ পার্টিসিপেট করেছে, কিন্তু এর সাথে সাথে যখন কিলো ফ্লাইট আসে, যেটা আমাদের 3রা ডিসেম্বর প্রথম অপারেশনটা হয় রাতের অন্ধকারে, সেটা আসলে আমাদেরকে খুব শিহরিত করে। আমরা খুব ইন্সপায়ার্ড হই যে আমাদের বিমান বাহিনীর সদস্যরা যেটা করেছে ওটা কিন্তু খুব অল্প সময়ে তারা একটা 3টা খুব যেটা যুদ্ধোপযোগী বিমান নয়, সেই সকল যুদ্ধোপযোগী বিমান নয় ওই ধরনের বিমানকে তারা পরিণত করেছে মেইনটেনেন্স কাজের মাধ্যমে। তারা ওগুলো রকেট পড লাগিয়ে পরিচালনা করেছে এবং যুদ্ধের সফলতার জন্য বিভিন্ন অপারেশন পরিচালনা করেছে। মানে যদি এভাবে বলি যে শুধু সাহস না, মানে এটার সাথে সৃজনশীলতাও ছিল, সৃজনশীলতা, শিক্ষা এবং আপনার যে বললাম যে টেকনিক্যাল এক্সপার্টিস, এটা থাকার কারণে আমাদের যে সকল অব্যবহৃত যেই বিমানগুলো ছিল আমরা যেগুলো পেয়েছিলাম, মাত্র 3টি এয়ারক্রাফট আপনারা জানেন অলরেডি, অটার বিমান, অ্যালিউট এবং ডেকোটা, এই 3টা বিমানের মাধ্যমে 2টা বিমানের আমাদের সফল অপারেশনের গল্প আমরা শুনতে পাই। আমাদের যারা বিভিন্ন সময় যুদ্ধে অপারেশনে অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে আমরা জানতে পারি, যেমন অ্যালিউট হেলিকপ্টার নারায়ণগঞ্জের গোদানাইল, যেখানে আমাদেরকে যেই রসদ সাপ্লাইটা, সেই সাপ্লাইটাকে কিন্তু ডিস্ট্রয় করে দেয়, যেটা কিন্তু আসলে সেন্টার অফ গ্র্যাভিটি বলি আমরা আমাদের ডিফেন্সের ভাষায়। সেক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটিতে কিন্তু আমাদের শত্রুর আঘাত হানে এবং এই সেন্টার অফ গ্র্যাভিটিতে যখন আঘাত হানে তখন কিন্তু তাদের মনোবল এবং তাদের সাপ্লাই চেইন ব্রেকডাউন হয়, যে কারণে তারা কিন্তু সফলভাবে কোনো ধরনের যুদ্ধ পরিচালনা করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। এবং শুধু নারায়ণগঞ্জে না, আমাদের পরবর্তী আরেকটা অপারেশন ছিল, প্রথম অপারেশনটা ছিল অ্যালুয়েটে, আর পরবর্তী অপারেশন অটার বিমান যেখানে ছিল সেটা ছিল আমাদের ইস্টার্ন রিফাইনারি চিটংয়ে, চট্টগ্রামে পতেঙ্গায়। ইভেন এটা একটা জ্বালানির মজুদকে আমরা আঘাত করেছি, যেটা আমাদেরকে সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। এবং ওইটার কারণে দেখা গেছে যে আমাদের যারা যোদ্ধা ছিলেন, মুক্তিবাহিনীর মুক্তিকামী সৈনিক যারা ছিলেন, তারা কিন্তু খুব মনোবল বৃদ্ধি পায়। এবং যখন অপারেশনটা পরিচালিত হয় চিটংয়ে ইস্টার্ন রিফাইনারি, তখন আমাদের এয়ারক্রাফটগুলো রাডারের চোখ ফাঁকি দেওয়ার জন্য খুব লো লেভেলে ফ্লাই করেছে, 1000 ফিটের উচ্চতায় ফ্লাই করেছে। খুব রিস্কি, যে কোনো কিছুর সাথে তার বা যে কোনো কিছুর সাথে বেঁধে বাধাগ্রস্ত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা তখন দেখেছি যে তারা যখন এয়ারপোর্টের উপরে ফ্লাই করছে, চিটং এয়ারপোর্টের উপরে ফ্লাই করছে, তখনও তারা বুঝতে পারেনি, বিকজ দ্যাট ওয়াজ রিয়েলি এ সারপ্রাইজ। দ্য ওয়ান অফ দ্য মেইন প্রিন্সিপাল অফ ওয়ার, দ্যাট মিনস সারপ্রাইজ। তারা আশাই করতে পারেনি এটা মানে আকাশপথেও যে হামলা হতে পারে এটি তাদের আশাই করতে পারেনি, এবং তারা ভেবেছিল যে এটা আমাদেরই কোনো এয়ারক্রাফট হবে। বাট যখন প্রথম 2টো রকেট হামলা হলো তখন তাদের সেই সুযোগটা অলরেডি তারা হারিয়ে ফেলেছে। তারপরেও তারা বিভিন্ন ধরনের মর্টার শেল বা বিভিন্ন ধরনের এন্টি এয়ারক্রাফট গান দিয়ে তারা নিচে থেকেই ফায়ার করেছে। পুরো রানওয়েটা ছিল তখন এন্টি এয়ারক্রাফট আর্টিলারি দিয়ে সজ্জিত। তারা ওখান থেকে আমাদের বিমানের উপরে আক্রমণ করেছে, বাট আমরা
সৌভাগ্যবশত সফল পরিচালনা অংশগ্রহণ করতে পেরেছি এবং এই জিনিসটা আমাদেরকে, এই প্রজন্মকে অনেক সাহসী এবং অনেক চেতনায় উদ্বুদ্ধ করে, যেটা আমরা জয়েন্টনেসের একটা শিক্ষা হিসেবে পাই। অনেক ধন্যবাদ উইং কমান্ডার লুৎফুন নাহার, আপনাদের তিনজনকে ধন্যবাদ এই জন্য যে এমন চমৎকারভাবে আপনারা প্রেক্ষাপটটি আজকের এই দিনের মহান এই দিনের প্রেক্ষাপটটি বর্ণনা করলেন। সেটি নিয়ে আমাদের আলোচনা আরও এগোবে। বর্তমান ভবিষ্যতে আসলে আমাদের সশস্ত্র বাহিনী আমাদেরকে কোথায় আমরা দেখতে পাবো, কোথায় নিয়ে যাবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটি বিরতির পরে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা বিরতির পরে আবারও ফিরে এলাম। সশস্ত্র বাহিনী দিবস 2024 এই শিরোনাম নিয়ে আজকে আমরা কথা বলছি। এই ঐতিহাসিক দিনে আমাদের তিন বাহিনীর তিনজন প্রতিনিধি আছেন আমাদের সাথে। আবারও আমরা আলোচনায় ফিরে যেতে চাই। আপনাদেরকে ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে এই সশস্ত্র বাহিনী দিবসের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, আমাদের মহান মুক্তিযুদ্ধে যে তিন বাহিনীর এবং আমাদের অকুতোভয় বীর সেনানীদের যে অবদান এবং তাদের সেই যুদ্ধের ফলেই তো আজকের এই অবস্থানে আমরা দাঁড়িয়েছি, সেইটি নিয়ে কথা বলছিলাম। ক্যাপ্টেন নাহিদ শারমিন, শুরুতে এবার আপনার কাছে আসবো। আমরা তো ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম, আপনি চমৎকারভাবে বলেছেন, কিন্তু এখনও আমরা দেখি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিশেষ করে নৌবাহিনী এবং মানে তিন বাহিনী আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও তারা অবদান রাখছে। শান্তি রক্ষা মিশনে আমাদের সারা বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের একটি নাম, দুর্যোগেও আমরা দেখি আপনাদেরকে পাশে। এই জায়গায় বিশেষ করে আপনার বাহিনী কিভাবে সম্পৃক্ত আছে, সেই জায়গাটি দু একটি সাফল্যের গল্প যদি বলেন। জি, আসলে দেখেন, আমাদের মূল মন্ত্রে আমি যাই। বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। এই মূল মন্ত্রকে কিন্তু উপজীব্য করে আমরা জাতীয় উন্নয়নে কাজ করে যাচ্ছি, আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি এবং দেশের সীমানা পেরিয়ে আমরা দেশের বাইরেও আমাদের একটা সুন্দর অবস্থান তৈরি করতে পেরেছি এই 2024 সালে এসে। আমরা আসলে আমরা বলি আমরা হচ্ছি সমুদ্রের গার্ডিয়ান, এবং সমুদ্রের গার্ডিয়ান হিসেবে সমুদ্রের সর্বোচ্চ ব্যবহার, সমুদ্রের সুশাসন প্রতিষ্ঠা করা এবং স্পেশালি আমাদের যে খুব বাজওয়ার্ড এখন ব্লু ইকোনমি, সো ব্লু ইকোনমির বিকাশ, এই কাজগুলো আমরা করছি আমাদের জাতীয় স্বার্থের পাশাপাশি। জাতীয় স্বার্থের জন্য তো আমরা 24/7 আছি সমুদ্রে, আমাদের জাহাজ আছে, আমাদের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট আছে, আমাদের হেলিকপ্টার আছে। সো আমরা সার্বক্ষণিকভাবে লোকচক্ষুর অন্তরালে থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং এর পাশাপাশি আমরা সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের যে মেরিটাইম সেক্টরের দক্ষতা, সেটার উন্নয়নের জন্য কাজ করছি এবং নৌবাহিনী আসলে এখানে মূল ভূমিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা সমুদ্রের গবেষণার কাজ করছি, আমরা বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছি এবং একটা বিষয় আপনারা জানেন যে আমাদের যে শিপইয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং শিপইয়ার্ডগুলো কিন্তু দেশের রাজস্ব খাতে খুব বড় একটা ভূমিকা রাখছে। এছাড়াও আমাদের মেরিটাইম সেক্টরের দক্ষতা উন্নয়নের জন্য আমরা মেরিটাইম ইউনিভার্সিটি করেছি এবং মেরিটাইম ইউনিভার্সিটি কিন্তু দক্ষ জনবল তৈরি করছে, যারা ভবিষ্যতে এই যে ব্লু ইকোনমি কনসেপ্ট, এটা নিয়ে আরও প্রোগ্রেস করতে পারবে। এছাড়াও এটার পাশাপাশি আমাদের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, ইভেন বাংলাদেশ নৌবাহিনীর সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট CNRD এটা আছে, আমাদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে বিমরাডে এবং আমাদের সামগ্রিকভাবে কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যেভাবে দেশের এবং সমুদ্রের নিরাপত্তা দিয়ে যাচ্ছি তার পাশাপাশি সমুদ্রকে সর্বোচ্চভাবে যেন আমরা ব্যবহার করতে পারি এবং বাংলাদেশ আমার মনে হয় এক্ষেত্রে অনেক প্রোগ্রেস করেছে এবং বাংলাদেশ নৌবাহিনী অবশ্যই তার একটি বড় অংশীদার। আপনি প্রাকৃতিক দুর্যোগের কথা বললেন, প্রাকৃতিক দুর্যোগে আমরা সবসময়ই আছি, বিশেষ করে উপকূলীয় এলাকাতে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা দেওয়া, তাদেরকে আপনার সেটেল করা, পুনর্বাসন কার্যক্রম পরিচালনা এবং এই ক্ষেত্রে আসলে না বললেই নয়, আমাদের যে রোহিঙ্গা শরণার্থী ছিল মিয়ানমারের, তাদেরকে যে আমরা প্রায় 1 লক্ষ লোকের জন্য আমরা আবাসস্থল তৈরি করতে পেরেছি এবং এটা নৌবাহিনীর জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, আমরা সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেছি। এটার পাশাপাশি আপনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কথা বলেছেন, এখানে দেখেন পৃথিবীর খুব বেশি দেশের জাহাজ আসলে শান্তিরক্ষা মিশনে তার নিজের হোম পোর্ট থেকে এতটা দূরে অপারেট করে না, যেখানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সংগ্রাম রয়েছে এবং খুব সফলতার সাথে বানৌজা সংগ্রাম সেখানে মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন এবং অন্যান্য যেই কার্যক্রমগুলো দেয়া হয়েছে সবগুলো খুব সফলতার সাথে পরিচালনা করে আসছে। পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে
নেভাল ডিপ্লোম্যাসির আন্ডারে আমরা নেভি টু নেভি ডায়ালগ করি, কারণ আমরা আসলে দেশের সীমানা বাড়িয়ে দেশের ছাড়িয়ে দেশের বাইরেও একটা সুন্দর সম্পর্ক স্থাপন করেছি অন্যান্য নেভির সাথেও। এছাড়াও আমরা যৌথ টহলে যাচ্ছি, যৌথ মহড়ায় যাচ্ছি বিভিন্ন দেশের সাথে, এবং বাংলাদেশ নৌবাহিনী কিন্তু তার নিজস্ব প্রচেষ্টায় একটা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ আয়োজন করেছে, যেখানে পৃথিবীর অন্যান্য দেশের জাহাজ ছিল এবং বিভিন্ন দেশের অবজারভারও এসেছে। তো আমি মনে করি সার্বিকভাবে তো আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব সারা বিশ্বের কাছে আপনি ইকোনমি বলেন, আপনি গভর্নেন্স বলেন, সব জায়গায় বাংলাদেশ নৌবাহিনী আছে। অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে বলেছেন ক্যাপ্টেন হাই শারমিন। আমি লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা আপনার কাছে একটু আসতে চাই। সেনাবাহিনীর অবদান আমরা কম বেশি জানি সাধারণ মানুষ, তারপরও ভেতরের নিশ্চয়ই অনেকগুলো বিষয় আছে যেগুলো আজকের দিনে জানাতে পারলে আমরাও নতুন করে বেশ কিছু অভিজ্ঞ হব। প্রথমত আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তির কথা যদি বলি, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের অবদান কিন্তু নতুন কিছু নয়। প্রথম এটি শুরু হয় আপনার 1988 সালে ইউনিমগে। প্রথম 15 জন অবজারভার প্রেরণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। সেই সময় থেকে আজ পর্যন্ত 36 বছর পর আজ 2024, এর মধ্যে আমরা 3 দশকে 40টি শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করেছি। এই দীর্ঘ সময় নিজেদের সম্মান সমুন্নত রাখা ছাড়া কিন্তু এটা পসিবল না। বর্তমানে 10টি দেশে 11টি মিশনে আমরা নিয়োজিত রয়েছি, যেখানে আমাদের 4887 জন সেনা সদস্য কর্মরত আছে। মূলত আমরা ওখানে ইউএন ম্যান্ডেট যেটা থাকে সেটাকে ফুলফিল করার চেষ্টা করি, কিন্তু তার পাশাপাশি সিভিল মিলিটারি কোঅপারেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেখানকার স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়নের জন্য কিন্তু আমরা কাজ করে থাকি। এই আর্থসামাজিক উন্নয়নের কাজের উদাহরণ স্বরূপ আমি বলতে পারি সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেয়া, কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেয়া এবং ফিল্ড মেডিকেল ক্যাম্পেইন নিয়মিত একটি প্রক্রিয়া। মানে সেইখানকার অধিবাসীদেরও তো এক ধরনের ভালোবাসা। জি অবশ্যই, তাদের অ্যাপ্রিসিয়েশনটার কিন্তু আমরা ফলস্বরূপ আমরা দেখতে পাই যে সিয়েরা লিওন কিন্তু বাংলাদেশ থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে। এত দূরের একটি দেশ আমাদের বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। এটা কিন্তু ভালোবাসা থেকেই দিয়েছে এবং এ ধরনের নজির কিন্তু পুরো বিশ্বে কিন্তু বিরল। এছাড়া লাইবেরিয়াতে বাংলাদেশ স্কোয়ার নির্মাণ করা হয়েছে, সিয়েরা লিওনে বাংলাদেশের নামে একটি রোড রয়েছে। তো এগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ওখানে যে কাজগুলো ছিল, আমাদের পেশাদারিত্ব, আমাদের কর্মদক্ষতার পাশাপাশি আমাদের যে জাতিগতভাবে যে আমরা আন্তরিক এবং বন্ধু বৎসল, সেটারই কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাই। মানে সামরিক অবদানের বাইরেও অনেক কিছু আসলে সেখানে আমরা দিতে পেরেছি। এছাড়া শান্তিরক্ষা মিশনের পাশাপাশি আপনি যদি দেখেন জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যৌথ মহড়া, সেমিনার, স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করে থাকি। আবার অনেক সময় আমরা আয়োজক হিসেবেও কিন্তু ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো কাজ করে থাকি। তো এখানেও কিন্তু আমাদের সেনাবাহিনী বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করে, কারণ আমরা বাংলাদেশ সেনাবাহিনী হিসেবে তো না, আমরা আসলে বাংলাদেশের প্রতিনিধিত্বই করি। জি জি নিশ্চয়ই, এবং সেই প্রতিনিধিত্বের ফলস্বরূপই তো আসলে আমরা আসলে সারা বিশ্বে একটি শান্তিরক্ষী বাহিনীর জায়গা থেকে শান্তিপ্রিয় দেশ হিসেবেও আমরা পরিচিত হচ্ছি। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা। আমি উইং কমান্ডার লুৎফুন নাহার আপনার কাছে যাই। আমরা সাধারণ মানুষ হিসেবে যতটুকু জানি যে বিমান বাহিনীর অবদানও শান্তিরক্ষী মিশনে অনেক বেশি, কারণ অনেক দুর্যোগপূর্ণ দুর্গম জায়গায় হয়তো অপারেশন পরিচালনা করতে হয়, গহীন জঙ্গল কিংবা মরুভূমি, সেই সমস্ত জায়গার চ্যালেঞ্জ মোকাবেলা করেও আসলে মানে কিসের ভিত্তিতে আমরা এগিয়ে আছি, কিভাবে আমরা সেই অবদানটি রাখতে পারছি? আচ্ছা, আসলে আমি বহির্বিশ্বে যখন দাঁড়াই তখন আমি বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়াই। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমি বিমান বাহিনীকে রিপ্রেজেন্ট করি না। এবং এই আজকের যে বিশ্ব অঙ্গনে যে সুনাম, এই সুনামটা কিন্তু এই যে আমি বাংলাদেশকে নিয়ে যখন দাঁড়াচ্ছি, বাংলাদেশের জন্যই হচ্ছে, শুধু বিমান বাহিনীর জন্য হচ্ছে না। আমাদের এখানে বিভিন্ন সময় আপনারা জানেন যে অলরেডি বিভিন্ন এয়ারক্রাফট আমাদের ওখানে বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড থাকে। টোটাল বিভিন্ন 5টা পরিবহন বিমান এবং আমাদের প্রায় 14টা হেলিকপ্টার বিভিন্ন মিশনে আমাদের ডিপ্লয়েড আছে। বিভিন্ন সময় বিভিন্ন মিশনে যখন আমরা কর্মরত থাকি, আমাদেরকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। যে চ্যালেঞ্জগুলো আমরা দেশকে ছোট করব না এইরকম একটা ব্রত নিয়ে আমরা কিন্তু চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে নিই এবং ওই চ্যালেঞ্জগুলোকে আমরা ওইভাবে করেই ফেস করি। এবং যখন ওইভাবে করে আমরা ফেস করি, দেশপ্রেম
এবং দেশের যে প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটুকুই আমাদের বুকে থাকে এবং থাকে বুকে সাহস। তো সেই সব মিলিয়ে আমরা চেষ্টা করি আমাদের বহির্বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য আমাদের প্রত্যেকটা অপারেশন পরিচালনা করতে। আমাদের যে এয়ারক্রাফটগুলো আছে, আমাদের বিভিন্ন এয়ার সার্ভিস ইউনিট আছে, সেই ইউনিটের মাধ্যমেও আমরা কিন্তু শুধুমাত্র এয়ারক্রাফট ছাড়াও আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে আমরা শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করি। এছাড়াও আমাদের দেশের বিভিন্ন অর্থনীতির কাজে আমরা আসলে খুব যখনই দরকার হয় দেশের, তখনই আমরা কিন্তু দেশের এক হয়ে এগিয়ে আসি। সশস্ত্র বাহিনী তখন একটা নামে এগিয়ে আসে, যে কোনো দেশের জনগণের আস্থার একটা জায়গা হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করি। এবং অর্থনীতিতে যখনই যেখানে যে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয় দেশে অথবা বিদেশে, এটা এমন হতে পারে যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট যেটা আমরা বলি HADR, হ্যাঁ, তো ডিজাস্টার রিলিফ যেটাকে আমরা দিই বিভিন্ন সময়, এবং বিভিন্ন সময় করোনার সময় আমরা যে হেলিকপ্টার বিমান দিয়ে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে সাহায্য যখন পাঠিয়েছি, সেটা কিন্তু আমাকে বিমান বাহিনীকে রিপ্রেজেন্ট করেনি ওখানে, জি ওখানে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, আমি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ওখানে গিয়েছি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রতিকূলতার যখন আমরা সম্মুখীন হই, তখন আমরা দেশপ্রেমকে নিজের বুকে লালিত করে আমরা প্রত্যেকটা ওরকম দুর্গম এলাকাতে নিজেদের অপারেশনগুলো পরিচালনা করি। এবং আমাদের একইভাবে তো দুর্যোগপূর্ণ এলাকা, জি, এবং দেশে বিদেশে সব জায়গায় আপনি রক্ষণাবেক্ষণ, যে কোনো দুর্যোগে বলেন, যে কোনো অগ্নি নির্বাপন কাজে বলেন, এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জিনিস, রসদ সরবরাহ, এই জাতীয় জিনিসগুলো আমরা করি। তারপরে হচ্ছে আমাদের ইভাকুয়েশন যেগুলো করি আমরা বিভিন্ন ডিজাস্টার থেকে, তারপরে হচ্ছে বন্যা সহায়তা। এছাড়াও আমাদের এই যে রিসেন্টলি যখন ফেনীতে, ছাগলনাইয়াতে যে বন্যাটা হলো, তারপরে আমরা তাদের পুনর্বাসনের জন্য আমরা এক হয়ে এগিয়ে এসেছি, এবং আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছি যেন দেশের মানুষ, জনগণকে সহায়তা করা যায়। এটাই আমাদের মূল আদর্শ। নিশ্চয়ই এই পেশাদারিত্ব এবং অবদানের জন্যই আসলে মানুষের আস্থার একটি জায়গায় আপনারা সকলে এসেছেন। আবারও ধন্যবাদ। আমরা আবারও একটি বিরতিতে যেতে চাই। বিরতির পরে ফিরে আধুনিক বাংলাদেশে সশস্ত্র বাহিনী এবং যার যার বাহিনীকে আধুনিকায়নে আপনারা এখন আসলে কোন পর্যায়ে রয়েছেন, কি পরিকল্পনা, সেগুলো নিয়ে আলোচনা করব। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা ফিরব কিছুক্ষণের মধ্যে। রাজকাহনে আমরা ফিরে এলাম, এটি নিবেদন করছি জিপিএইচ ইস্পাত। আজকে সশস্ত্র বাহিনী দিবস। এই দিবস উপলক্ষে বিশেষভাবে আজকে রাজকাহনে আমাদের সাথে 3 বাহিনীর 3 জন সদস্য উপস্থিত হয়েছেন। তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং সবচেয়ে বিশেষত হচ্ছে 3 জনই নারী সদস্য। সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের। প্রায় আলোচনার শেষ দিকে 3 জনের কাছে আমার প্রশ্ন একটি, যে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করলাম, বর্তমানে কিভাবে আপনারা দেশকে বিশ্বের কাছে নিয়ে যাচ্ছেন, দেশের সেবা করছেন, সেই সাথে আধুনিকায়নও হয়ে গেছে সবগুলো বাহিনীতে। আমরা দেখতে পাই সংবাদ মাধ্যমে বিশেষ সময়, আমরা জানি যে ডুবোজাহাজ আছে আমাদের, আমরা জানি আধুনিক যুদ্ধ বিমান রয়েছে, পদাতিক বাহিনীও সেইভাবে সজ্জিত হয়েছে। সেই জায়গাগুলো একটু আমাদের বলেন, এবং নারী সদস্য হিসেবে আপনারা আসলে বাড়তি কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেন কিনা, কিংবা ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য যদি কোনো আপনাদের কোনো মেসেজ থাকে। উইং কমান্ডার লুৎফুন নাহার, আপনার কাছে। ধন্যবাদ। আসলে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা বাহিনী কিন্তু ধীরে ধীরে উন্নতি করে, এবং ধীরে ধীরে তারা বিভিন্ন আইটেম দিয়ে তারা নিজেদের রিচ করে, তাদের ইনভেন্টরিটাকে স্ট্রং করে। যেমন আমাদের যে বিমানগুলো দিয়ে, যে 3টা বিমান দিয়ে আমাদের বিমান বাহিনী শুরু হয়েছিল, সেখান থেকে আজকে আমাদের বিমানের ফ্লিটটা অনেক বড়। এখন আমরা কিন্তু অনেক আধুনিক যুদ্ধজাহাজ, যেটা আপনি বললেন যে আধুনিক যুদ্ধজাহাজ আমরা কিন্তু আমাদের ফ্লিটে অন্তর্ভুক্ত করেছি। এখন এই আধুনিক যুদ্ধজাহাজের মধ্যে ফাইটার বিমান আছে, ট্রেইনার এয়ারক্রাফট আছে। আমি জার্মানি থেকে গ্রোভ নিয়ে এসেছি কিছুদিন আগে আমাদের। তারপরে হচ্ছে আমাদের রাশিয়ান ইয়াক আছে, যেটাতে আমাদের ফাইটার বিমান হিসেবে আমরা নেই। তারপর জেট ট্রেইনার আছে K8, তারপরে আমাদের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আছে যেটা আমাদের C-130, তারপরে হচ্ছে আমাদের মেরিটাইম এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফট যেগুলো দিয়ে আমরা আমাদের সমুদ্র সীমাকেও কিন্তু আমরা পাহারা দিচ্ছি, এবং আমাদের সমুদ্র সীমাতে যখন যেটা প্রয়োজন হচ্ছে আমরা সেটা সহায়তা করছি। এছাড়াও আমাদের র্যাডারগুলো, যেটা আমাদের জানেন আপনারা যে প্রচুর ইম্পর্ট্যান্ট একটা বিষয়, শুধু যুদ্ধ জাহাজ না, আমাদের র্যাডারের মাধ্যমে আমাদের শত্রুর এয়ারক্রাফট আমাদেরকে আক্রমণ করছে কিনা সেই আক্রমণের জন্য আমাদের অত্যাধুনিক র্যাডার সংযোজিত হয়েছে। 2টি অত্যাধুনিক র্যাডার আমরা রিসেন্টলি সংযোজন করেছি, এবং আমাদের এছাড়াও আমাদের ইউএভি রয়েছে, যেটার মাধ্যমে আমার ঢাকাতে বসে আমি দেখতে পাচ্ছি কক্সেস বাজারে বা ওই এলাকাগুলোতে কি হচ্ছে, কিভাবে কোনো কিছু কি আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। যেমন যখন লাস্ট
বন্যাটা হলো তখনও কিন্তু আমরা ইউএভির অনেক সহায়তা পেয়েছি। সারা দেশ জুড়ে করতে হবে। আমরা ইভেন বিভিন্ন হিলি অপারেশনগুলোতে এটা কিন্তু একটা সম্যক আমাদেরকে ফলাফল প্রদান করেছে ইউএভি। অনেক ধন্যবাদ। আমার আলোচনার সময় কম, তো উইং কমান্ডার লুৎফুন্নাহার মানে নারী সদস্য হিসেবে যদি আপনার অভিজ্ঞতাটা একটু বলতেন। আসলে নারী সদস্য হিসেবে আমরা বিমান বাহিনীতে 2000 সালে কমিশন পাই। 2000 সালে আমরা পাইওনিয়ার হিসেবে বিমান বাহিনীতে আমরা যোগদান করি। তো আমাদের এখন পর্যন্ত টোটাল 269 জন কর্মরত কর্মকর্তা আছেন এবং 136 জন বিমান সেনা, মহিলা বিমান সেনা কর্মরত আছেন। আমাদেরকে আসলে তেমন চ্যালেঞ্জ যেটা মোকাবেলা করতে হয়নি তা বলবো না, অবশ্যই হয়েছে, বাট সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আমরা সবসময় বিমান বাহিনী অ্যাজ এ অর্গানাইজেশন আমরা সবসময় তার প্রপার সাপোর্ট পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আজকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এসএসএফ, বিজিবি, র্যাব, তারপরে হচ্ছে আমাদের স্টাফ কলেজ, আইএসএসবি, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু কর্মরত আছি। দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা দায়িত্বরত আছি এবং সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ উইং কমান্ডার লুৎফুন্নাহার। ক্যাপ্টেন নাহিদ শারমিন, আপনার কাছে। আমি যদি প্রথমে আসলে নৌবাহিনীর আধুনিকায়নের কথা বলি, সবার প্রথমে দেখতে হবে আমরা আসলে কোথায় ছিলাম। 1971 সালে আপনি যদি দেখেন আমাদের শুধুমাত্র কিছু পরিত্যক্ত ঘাঁটি ছিল, কিছু বিপর্যস্ত ঘাঁটি ছিল এবং তার সাথে পদ্মা আর পলাশ, দুটো গানবোট ছিল। তাও সেগুলোও যেহেতু অপারেশন হট প্যান্টের পরে সেগুলোও খুব একটা ভালো অবস্থায় ছিল না। সেখান থেকে আমাদের আজকের উত্তরণ, আপনি ডুবোজাহাজের কথা বললেন, সো আমরা এখন একটা 3 ডাইমেনশনাল নৌবাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি। এবং এটার পাশাপাশি আপনি দেখবেন যে পৃথিবীর যে কোনো টেকনোলজিক্যাল উন্নয়ন যেটা হয় সেটা কিন্তু শুরু হয় ডিফেন্স থেকে, ডিফেন্সের প্রয়োজনে। সো একইভাবে বাংলাদেশ নৌবাহিনীও তার মেরিটাইম টেকনোলজি উৎকর্ষের জন্য সবসময় চেষ্টা করে গেছে এবং বাংলাদেশ নৌবাহিনীর এখন যে আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত আছে সেটা পৃথিবীর অনেক আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশ যেভাবে আছে আমরা সেভাবেই নিজেদেরকে রেখেছি। আপনি দেখেন আমাদের সমুদ্র সীমা, এটা কিন্তু অলমোস্ট অ্যাজ ইকুয়াল অ্যাজ আওয়ার ল্যান্ডমাস, সো খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মাননীয় নৌবাহিনী প্রধান তিনি অনেকগুলো ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করেছেন। আমাদের বর্তমানে যেটা আছে আপনার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, আমাদের হেলিকপ্টার, সাবমেরিন এবং অন্যান্য আধুনিক যুদ্ধ জাহাজ, এর পাশাপাশি আমাদের ইউটিলিটি হেলিকপ্টার ক্রয়ের কার্যক্রম চলমান আছে। আমাদের কক্সবাজার এবং বরিশালে স্বতন্ত্র আপনার এভিয়েশনের জন্য ঘাঁটি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, আমরা ডকইয়ার্ডের প্রতিও সমানভাবে গুরুত্ব দিয়েছি এবং সেই জন্য আমাদের পটুয়াখালী জেলায় ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা আছে। মানে সার্বিক একটি বড় পরিকল্পনাকে সামনে রেখে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু আসলে বায়ার্স নেভি থেকে বিল্ডার্স নেভিতে চলে গেছি। আলোচনার সময় কম, আমি আর আপনি যেহেতু নারী কর্মকর্তাদের কথা বলেছেন, আমি জাস্ট ছোট্ট করে একটু বলবো যে আসলে আমরা সবসময় নারীর ক্ষমতায়ন বলি, এগুলো আসলে কমন কথা, বাট আমাদের নৌবাহিনীতে যে নারী কর্মকর্তা রয়েছেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ওয়াজ দ্য পায়োনিয়ার। সো আমরা প্রথম ব্যাচ, বাংলাদেশ নৌবাহিনী প্রথম নৌবাহিনীতে মহিলা কর্মকর্তা সংযোজন করেছে। একটা বাহিনীতে যখন মহিলা কর্মকর্তা থাকে তারা কিন্তু আপনাকে একটা আলাদা ডাইভার্স পার্সপেক্টিভ দিবে। এটা আপনি লিডারশিপ থেকে বলেন, এটা আপনি যে কোনো সাইকোলজিক্যাল সাপোর্ট থেকে বলেন, অথবা আপনি কোনো ইমপ্রুভড কমিউনিকেশন থেকে বলেন। বিশেষ করে মিশনের আউটকামের জন্য এখন কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নারী কর্মকর্তার ভূমিকা অতুলনীয় এবং তারা কিন্তু তাদের একটা ম্যান্ডেট হিসেবে যে 7% নারী থাকতে হবে, সো এইভাবেই নারীরা প্রোগ্রেস করেছে। সো আমি আশাবাদী আমাদের বাংলাদেশ নৌবাহিনীতে যেভাবে নারী কর্মকর্তারা এবং তার সাথে অবশ্যই আমি অন্যান্য নারী সদস্যদের কথাও বলবো, নাবিক রয়েছে, তো সবাই খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় তারা ডিপ্লয় হচ্ছে। তারা কিন্তু আমাদের পুরুষ কর্মকর্তাদের সাথে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী হতে চাই। অনেক ধন্যবাদ। একদম শেষ, লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা, আপনি যদি যুক্ত করতেন। জি, দেশে আসলে আধুনিকায়ন তো একটি চলমান প্রক্রিয়া। আমাদের সেনাবাহিনীর প্রথম এবং মূল কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই জন্য আমাদের নিজেদেরকে সর্বদা প্রশিক্ষিত রাখা। তো এর অংশ হিসেবে আমরা সেনাবাহিনীকে সবসময় আধুনিকায়নের জন্য কাজ করে যাচ্ছি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের যে ইনফেন্ট্রি ব্যাটালিয়নগুলো আছে সেখানে আমরা কিছু কিছু ব্যাটালিয়নকে মেকানাইজড ব্যাটালিয়নে রূপান্তর করেছি। আর আর্টিলারি কোরের ক্ষেত্রে যদি বলি, সেখানে মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, QW-18 আলফা মিসাইল এবং আপনার সোরাড রেজিমেন্ট, এগুলো কিন্তু অন্তর্ভুক্তি হয়েছে, যা আমাদের জন্য একটি মাইল ফলক। এছাড়া সাজোয়া কোরের জন্য রয়েছে আমাদের VT ট্যাঙ্ক, লাইট VT5,
তো এটা এবং সিমুলেটর অন্তর্ভুক্তি এটাও কিন্তু আমাদের সাজোয়া কোরকে অনেক উন্নত করেছে। আর আপনি জানেন যে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ছাড়া কিন্তু আসলে কোনো যুদ্ধে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তো এই কারণে আমাদের যে সিগন্যাল কোর আছে তাকে আধুনিকায়নের জন্য কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি, যেন আমরা অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন রেডিও সেট, রিলে স্টেশন, ভি সেট এবং ইন্টারসেপ্টর এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা সরঞ্জাম আমাদের কোরে অন্তর্ভুক্ত করছি। আমাদের আর্মি এভিয়েশন কোরের কথা যদি বলি, এখানেও কিন্তু উন্নত মানের আপনার হেলিকপ্টার, ট্রান্সপোর্টেশন প্লেন এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এবং গিয়ার এগুলো কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেছি এবং ওখানে একটি নতুন ফরওয়ার্ড এয়ারবেসও আমরা কিন্তু সম্প্রতি আধুনিক প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য যা করা উচিত এবং সম্ভব সেটি করা হচ্ছে। একদম শেষে লেফটেন্যান্ট কর্নেল রেনুমা যদি বলেন, নারী হিসেবে আপনার অভিজ্ঞতা কয়েক বাক্যে যদি বলেন। নারী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে 2000 সালে 47 বিএমএ লং কোর্সের সাথে ফিমেল ইনটেক শুরু হয় এবং আমরা 2002 সালে কমিশন লাভ করি। তো এরপর থেকে কিন্তু 24 বছর পার হয়ে গিয়েছে এবং শুরুতে কিন্তু যে কোনো কিছুই খুব চ্যালেঞ্জিং থাকে। কোনো কিছু নতুনভাবে শুরু করা এটার সময় কিন্তু অনেক ধরনের প্রতিকূলতার আপনাকে ফেস করতে হয়, কিন্তু যত দিন যায় আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো পারিপার্শ্বিক সাপোর্ট এবং সবকিছুর মাধ্যমে কিন্তু সেই জায়গাটা আমরা আরো সহজ হয় এবং নিশ্চয়ই সেই জায়গায় আপনারা এবং এটা শুধুমাত্র যদি বলি আমি দেশের ক্ষেত্রে না, আমরা শান্তিরক্ষা মিশনেও কিন্তু আমাদের নারী সদস্যরা সফলতার সাথে কাজ করে যাচ্ছে এবং 2015 সালে আমাদের ফিমেল অফিসারের পাশাপাশি কিন্তু আমাদের ফিমেল সোলজারের ইন্ডাকশনও হয়েছে এবং তারাও অত্যন্ত সফলতার সাথে পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছে। নিশ্চিতভাবে এটি একটি আসলে সফলতা। অনেক অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা, ক্যাপ্টেন নাহিদ শারমিন এবং কমরাল লুৎফুমারা, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আগামী দিন।